আমার মায়ের চেয়ে বড় যোদ্ধা আসলে আমার লাইফে আমি পাই নাই কখনো। আমার ভেতর যে একটা অভিনয় সত্তা যে ঘুমায় আছে, এটাকে কেউ প্রায়োরিটিই দিল না, কেউ পাত্তাই দিল না। আমার তো কষ্টের জায়গাটা এখানে। এরা কেউ জানেই না যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, এরা কেউ জানেই না যে আমি অ্যাক্টিং এ মাস্টার্স করছি। এদেরও কাপড় খোলা হবে, আমি বলে দিলাম। আমি ঢাকায় যখন ফার্স্ট 2012-এ আসি, আমাকে অনেকে বলতো তুমি জঙ্গলি, তোরা পাহাড়ি, মানে তোরা কি মানে কাঁচা মাংস খাস, মানুষের মাংস খাস কি? কামড়াকামড়ি আবার শুরু হবে। দেখেন আমি খুব অভাবে আছি, স্পেশালি প্রবাস থেকে আমাকে যে ভাইরা দেখে, আমি চাইলে এদের কাছ থেকে কয়েক কোটি টাকা ভাগাই নিয়ে আমি চলে যেতে পারবো। আমার পুরো লাইফটাই আসলে কাটছে প্রচন্ড ভালোবাসাহীনতায়। থেমে থাকা জীবন না, আমরা যেই অবস্থার মধ্যেই থাকি না কেন, আমাদেরকে সামনে স্টেপ নিতে হবে, এবং সৃষ্টিকর্তা সেটাই আমাদেরকে বলেছেন যে তুমি স্টেপ নাও, আমি তোমার হাতটা ধরবো। আমি এটা ফিল করছি, আমার পুরো লাইফে আমি অভাবটা পেয়ে পেয়ে বড় হয়েছি। আমাকে যারা দেখে, আমি সবসময় চাই যে আমার আম্মার জন্য একটু দোয়া করো, উনি ছাড়া আমার আসলে কেউ নাই। আমি শামীম আহমেদ ফ্যান, ফলোয়ার, সেলিব্রিটি, কন্টেন্ট ক্রিয়েটর, আই জাস্ট হেট দোজ ওয়ার্ড। ও ধরেন ওই মানে এই শহরের কিবরিয়া ভাই হচ্ছে ওই গ্রাম, ভালো ফোন ঘাটছে, যার পিসি সম্বন্ধে আইডিয়া আছে, ও আমাকে সবকিছু করে দিচ্ছে। আমি জানতামই না যে আমার টাকা পয়সা সব সেই খাচ্ছে, আমি জানতামই না সেটা। সে আমাকে বলে মানে যে তুমি জাস্ট কাজ করে যাও। আর আমার মজাটা ছিল অন্য জায়গায়, মানুষ তো তালি দিচ্ছে। ইটস ইন্টারেস্টিং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্টস দ্য আরজি কিবরিয়া শোতে। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন, এবং আজকের এই সন্ধ্যায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা এবং কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ। চলুন তাকে আমরা স্বাগত জানাই। খুব ভালো লাগছে, কারণ আপনাকে অনেকদিন ধরে চিন্তা করছিলাম আমি, আর আপনার অনেক বড় একজন ফ্যান আমি, বাই দ্য ওয়ে। সো আমি আসলে স্ক্রিনেই বললাম থ্যাংক ইউ সো মাচ। তো শামীম, আমরা একটু শৈশব থেকে শুরু করতে চাই, পুরো কমপ্লিট স্টোরিটাই নিয়ে আসবো আপনার। কেমন পরিবার ছিল, ছোটবেলার কি কথা মনে পড়ে? ছোটবেলার কথা বলতে যে মানে আমার তো আসলে বেড়ে ওঠা পাহাড়ে। সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেকেই জানে যে আমার হোম টাউন নোয়াখালী, কেউ ভাবে ফ্যানিতে, কেউ ভাবে বরিশাল, কুমিল্লা। তো এই ধরনের যখন একটা মিথস্ক্রিয়া ক্রিয়েট হয়েছে আমার কাছে, আমি এটা ভাঙি নেই। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, মানুষ হচ্ছে আমাকে নিয়ে একটু ভাবুক। ভাবুক বলতে মানে ইটস নট লাইক অ্যাটেনশন সিকিং, যে মানে ওরা ওকে খুঁজছে, এটা আমাকে এক ধরনের আনন্দ দিচ্ছে, যার কারণে আমি কখনোই রিভিল করি না। রিভিল হয়েছে মনে হয় যে চ্যানেলের একটা ইন্টারভিউ আমি দিয়েছিলাম, ওই যে চ্যানেলে পজিটিভ থিঙ্কিংয়ের, তখন হচ্ছে কিছু সংখ্যক মানুষ জানতে পারছে যে আসলে আমার হোম টাউন হচ্ছে খাগড়াছড়িতে। তা আমি নিজেকে পাহাড়ের মানুষ বলেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ফ্যামিলির কথা যদি বলতে হয়, সেটা হচ্ছে আমি অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার থেকে উঠে আসছি। আর বেসিক্যালি আমরা ছিলাম জয়েন্ট ফ্যামিলি। আমার বাবা নেই, আমার যখন বয়স 5 বছর তখন হচ্ছে আমার বাবা মারা গেছে। তো আমার 2টা ছোট বোন, দুজনই এখন ম্যারিড। আমি এখনও বিয়ে শাদী করি নেই, পরিবার সামলাচ্ছি। আর হচ্ছে জয়েন্ট ফ্যামিলি নিয়ে এখনও আছি। জয়েন্ট ফ্যামিলি বলতে? জয়েন্ট ফ্যামিলি বলতে হচ্ছে যে আমার বাবারা হচ্ছে মূলত 4 ভাই। তার ভেতরে হচ্ছে আমার বাবা এবং আমার যে বড় জ্যাঠা, আমাদের ওই 2 ফ্যামিলি হচ্ছে আজকে থেকে প্রায় মোর দেন 35 ইয়ার্স হচ্ছে কি আমরা একই পাতিলে খাচ্ছি। ঠিক আছে, তো এটা তো সচরাচর দেখা যায় না এখন এই ধরনের, আজকের বাংলাদেশে খুবই রেয়ার। জি। কিন্তু আপনার কখন এই সেন্সটা গ্রো করলো যে লাইক এই ফ্যামিলির হালটা আমাকেই ধরতে হবে একটা সময়ে, মা কষ্ট করছেন? সো এইটার ফ্যামিলির হালটা বলতে কি মানে এটা আমাদের এলাকার সবাই জানে আসলে। আমার মাই মম ওয়াজ স্ট্রাগলার। বাবা যখন মারা যায়, আমার নানিরা, তারপর হচ্ছে আমার মামারা, তাদের ফ্যামিলির সাথে আমাদের একটা দূরত্ব বেড়ে যায়। সামহাও তারা চাইছিল যে আম্মাকে, যেহেতু আম্মার বয়স কম ছিল, তারা চাইছিল আম্মাকে হয়তো অন্য কোথাও এঙ্গেজ করে দিতে, কিংবা বিয়ের বিষয়টা। তো ওই জায়গায় আম্মা খুবই স্ট্রিক্ট ছিল। আমার কথা হচ্ছে যে মানে আমার একটা চারা গাছ হয়ে গেছে, এখন আমার কাজ হচ্ছে চারা গাছের গোড়ায় পানি দেওয়া, এটাকে পরিচর্যা করা, এবং এই গাছ যখন বড় হবে সেটার সুফল কিংবা সেটার ফল আমি পাবো কিনা ওইটা তো সৃষ্টিকর্তা দ্বারা নির্ধারিত। তো এই মানে গার্ডসটা আম্মার ভেতর ছিল। তো ওই জায়গা থেকে আম্মা কখনোই সরে আসে নাই। তো তখন থেকে হচ্ছে কি যে মানে লাইক যৌথ ফ্যামিলিগুলোতে হয় কি যে ভিন্ন মতের সৃষ্টি হয়। তো ওই জায়গা থেকে আমি আসলে বলতে গেলে আমার ছোটোবেলার জার্নিটা খুব একটা বেশি সুখকর ছিল না, কিন্তু আমার ভেতরে একটা প্যারা ছিল। ওই পীড়াটা হচ্ছে কি যে আমাকে কিছু একটা করতে হবে। আর আমি যে এলাকায় বেড়ে উঠছি ওটা যে খুব একটা এডুকেটেড এরিয়া বিষয়টা এমন না, যদিও খাগড়াছড়ি শহরের একদম মূল জায়গাতে আমি, কিন্তু মানে আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন যে আমার এলাকা থেকে হচ্ছে কোনো পাবলিক ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করছে। আমি এবং আমার একটা বন্ধু ছিল তাওহিদ, ও হচ্ছে আপনার কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করলো, দেন জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স। মানে আমরা দুজনেই ছিলাম ফার্স্ট, যেহেতু আমরা 9/11-এর ব্যাচ ছিলাম। তো আমাকে সবসময় এই বিষয়টা টানতো যে মানে ওই প্যারাগুলো আমি দেখতাম যে
যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে এখন আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, আমার ভাইরাই হচ্ছে সব কিছু করতে হচ্ছে। তো সেই কারণে আমার মাকে অনেকগুলো বোঝা হচ্ছে কি কাঁধের উপর নিতে হইতো, এবং সেগুলো সে চুপচাপ করে যেত আমার দিকে তাকায়, আমার বোনের দিকে তাকায়। এই বিষয়গুলো আমাকে আসলে সবসময় নাড়া দিত। তো এমনও অনেক রাতই গেছে আসলে যে আম্মাও এক পাশ দিয়ে হচ্ছে কি কান্নাকাটি করে বালিশ ভেজাচ্ছে, আমিও বালিশ ভেজাচ্ছি। কিন্তু মানে আমার একটা ব্যাপার ছিল যে আমি প্রচণ্ড আমার ইগো ছিল, যে মানে হেরে না যাওয়ার ইগো। তো আমি কিন্তু আসলে এই অভাবটা, দৈন্যতাটা, তারপর হচ্ছে মানে এটাকে নিপীড়ন বলবো না, আসলে বিষয়টা হচ্ছে এই বিষয়গুলোকে দেখে দেখে কিন্তু আমি বড় হয়েছি। আমার ভিতর কিন্তু ওই ভালোবাসাহীনতা, তারপর হচ্ছে আপনার ওই যন্ত্রণার ক্ষুধাগুলা আমার ভিতর কিন্তু সবসময় ছিল, যেটা আমি আমার মায়ের চোখে দেখছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার বড় হওয়ার মধ্যে আপব্রিঙ্গিংসের মধ্যে কি এই বিষয়গুলো ছিল? এই যে একটু মজা করা, ফ্রেন্ড সার্কেলে একটু এভাবে প্রেজেন্ট করা, এগুলো কি ছিল নাকি হুট করে হয়ে গেছে? বাইবন যদি বলি, বিষয়টা হচ্ছে মানে আমার একটা অদ্ভুত ক্ষমতা হয়তো সৃষ্টিকর্তা প্রদত্ত আছে। ধরেন 10 জন মিলে আড্ডা দিচ্ছি, সামহাও হচ্ছে পুরো ফোকাসটা আমার দিকে চলে আসে। সেটা হয়তো মানে দ্য ওয়ে আই টক, ঠিক আছে, মানে আমার কাছে মনে হচ্ছে ভিডিওগুলো থেকে এগুলো ওয়ান শট, মানে এগুলোর মধ্যে কোনো কাটাকাটি নাই। মানে আমি কখনোই হচ্ছে স্ক্রিপ্টেড কোনো ভিডিও করি না। ডেফিনেটলি নট, এটা স্ক্রিপ্টেড ভিডিও হওয়ার প্রশ্নই ওঠে না। আর প্রথম কথা হচ্ছে যে এগুলা স্ক্রিপ্ট করে ভাবে ডেলিভারি দেওয়াও সম্ভব না। না, আমার সর্বোচ্চ মনে হয় মানে উইদাউট স্ক্রিপ্ট আমার ভিডিও হচ্ছে মানে ডিউরেশনটা 24 মিনিট, কিন্তু ওটা একটা প্রমোশনাল ভিডিও ছিল। আমার একটা ফ্রেন্ড যার একটা পিৎজা কোম্পানি আছে, তো সে আমাকে বললো যে আমি হচ্ছে এটার প্রমোশন করতে চাই, তুই আমাকে কিভাবে হেল্প করতে পারবি? আমি বললাম যে আমার তো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, আমি জানি না এগুলা নিয়ে কিভাবে প্রমোশন করতে হয়, কিন্তু যে তোকে করতে হবে, কারণ চট্টগ্রামে তুই একটা ফেস যাকে মানুষ ওভাবে ফলো করে, এবং যার ভেতর হচ্ছে মানে ওরা ওই হিপোক্রেসির জায়গাটা, যে আগে থেকে খুব প্ল্যান করে আসা, খুব গুছায় কথা বলা, নিজেকে একটু আড়াল করা, মানে বিহাইন্ড দ্য মাস্ক যে বিষয়গুলো থাকে, যেগুলো মিডিয়াতে ঢোকার পরে ওই সিনারিগুলো আমি আরো ভালোভাবে দেখতেছি। যে নাট্যকলার ডিপার্টমেন্টে পড়ে আমি যতগুলো নাটক না শিখছি, একটা গ্রিন রুমে আমি যখন বসে থাকি স্ক্রিপ্টটা পড়তেছি, ওখানে যে ক্যারেক্টারগুলো ঘোরাফেরা করে, মূল নাটকটা আসলে ওখানেই মঞ্চস্থ হয়। তো পরে আমাকে বললো, তো আমি বললাম যে ওকে, আই হ্যাভ অ্যান আইডিয়া। আমি তাকে বললাম যে আমি একটা কাজ করি, যেহেতু এটা পিৎজা, তো এই পিৎজাটা অনেকভাবে অনেক ওয়েতে আমি প্রেজেন্ট করতে পারি। তা আমি তখন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1600 স্টেশন, যে আপনার আমাদের শাটল ট্রেন, এটা বাংলাদেশের সবাই জানে, এটা খুব ফেমাস। তো ওই 1600 স্টেশন আমি বেশ কিছু হচ্ছে আপনার পথ শিশু দেখতে পেলাম। আমার কাছে মনে হলো যে আচ্ছা জাভেদ, এই কাজটা করলে কেমন হয়, যে এই ছেলেগুলা এরা কখনোই পিৎজার স্বাদ পায় নাই, কিংবা এদের পক্ষে কখনো, এদের ফ্যামিলির পক্ষে কখনো গিয়ে রেস্টুরেন্টে খাওয়া পসিবল না। তো ওই যে ওই 3 চাকার কিছু গাড়ি থাকে না, মানে আমরা হচ্ছে গ্রামের ভাষায় বেয়ারিং গাড়ি বলি এটাকে। তা আমি ওই প্রায় 21টা বাচ্চাকে নিয়ে আসছি, এবং ওদেরকে দিয়ে হচ্ছে পিৎজা আমি খাওয়াইছি, এবং আমি দেখলাম ওই 24 মিনিটের ভিডিও মানে আপনার 24 আওয়ার্সের ভেতর 2.3 মিলিয়ন ভিউ হয়ে গেছে। মানে এরপর তো হচ্ছে ও আমাকে ফোন দিয়ে মানে পাগল করে ফেলতেছে, যে মানে যে তুই কি করলি এটা? আমি কিছুই করি নাই। আমার কাছে মনে হয়েছে যে মানে এই পিৎজাটা এদেরকে যখন খাওয়াবো, তখন তোর ব্র্যান্ডিংটা আমার করতে হবে না, ওরা ওই পার্সনরা ওই কোম্পানি অটোমেটিক্যালি খুঁজে বের করবে যে এই ভালো কাজটুকু কারা করছে। এইভাবে আসলে। আপনি নাট্যকলায় পড়লেন কেন? নাট্যকলায় বলতে এটা ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল। মানে কেন এই স্বপ্নটা আসলো? মুশাররফ করিম স্যারের আমি প্রচন্ড পরিমাণে ভক্ত, একদম ছোটবেলা থেকে। আর আমার প্রথমত আমার প্ল্যান ছিল যে আমি আরজে হব। এটার পেছনে একটা বিশেষ কারণ হচ্ছে মানে আমি যখন কথা বলতাম, তো এখন সোশ্যাল মিডিয়া আমাকে যারা ইউ হ্যাভ ভেরি গুড ভোকাল। মানে ছেলেদের একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এটা মনে হয় আমার দর্শকরাও খেয়াল করবেন, ছেলেদের সাধারণত ভোকাল জাজ করা হয় বেস দিয়ে, কার কণ্ঠে কতটা বেস আছে। সো আপনার সাথে আমার কথা বলে যেটা মনে হচ্ছে আপনার বেসটা খুবই ন্যাচারাল এবং খুবই ভালো। মানে এটা ডেফিনেটলি আপনি আর্জি হলে আরও অনেক বেটার করতে। আমি জানেন আপনি হয়েছেন কিনা। হ্যাঁ, স্টোরিটা শুনি তারপর। থ্যাংক ইউ সো মাচ। তো হচ্ছে বিষয়টা হচ্ছে মানে আমি তখন আমাদের ওদিকে তো হচ্ছে আমরা রেডিও শুনতাম, প্রচুর রেডিও শুনতাম, তো কানে ইয়ারফোন লাগানো থাকতো। তো তখন থেকে আমাকে এই বিষয়টা টানতো যে মানে একটা মানুষ এত সুন্দর করে গুছায় কথা বলে, যে মানুষটাকে দেখা যাচ্ছে না, কিন্তু পুরো দেশের মানুষ তাকে খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছে, এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা অপেক্ষা করছে যে কখন সেই ব্যক্তিটা আসবে, সে কথা বলবে। আপনি নিজেও আরজে ছিলেন, সো এই বিষয়গুলোর সাথে কিন্তু আপনি কিন্তু জানেন, মানে এটা আপনার লাইফের সাথে সম্পৃক্ত। ওইটা থেকে হচ্ছে টানতো। তারপর হচ্ছে নিউজ প্রেজেন্টার, ঠিক আছে, মানে আমার কাছে এদের লাইফটাকে অন্যরকম মনে হইতো, যে এদেরকে মানুষ কি না ভাবে। যেহেতু বড় হয়েছি গ্রামে, একদম প্রত্যন্ত এলাকায়, আর আমরা যখন শহরের দিকে আসি মানে আমাদেরকে মানুষ অনেকভাবে জাজ করতো। আমি ঢাকায় যখন ফার্স্ট 2012-এ আসি, আমাকে অনেকে বলতো তুমি জঙ্গলি,
তোরা পাহাড়ি মানে তোরা কি মানে কাঁচা মাংস খাস, মানুষের মাংস খাস কিনা, এই ধরনের অনেকগুলা বিষয় কিন্তু আমাকে কিন্তু শুনতে হয়েছে। তো আমার কাছে একটাই ব্যাপার সবসময় কাজ করতো, যে তুমি হচ্ছে পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা পেয়ে আজকে যে জায়গায় অবস্থান করছো, আমি সেই অনগ্রসর জায়গা থেকে উঠে এসে আমি তোমার সাথে একই মঞ্চে বসে টেক্কা দিচ্ছি। ট্রু। তাহলে তুমি চিন্তা করো যে তোমার মতো সুযোগ সুবিধা যদি আমি শামীম আহমেদ পাইতাম, আমি হয়তো তোমার পরবর্তী প্রজন্মকে অনেক আগেই ছাড়াই যেতাম, স্পয়েলড হইতে পারতেন। ঠিক আছে। আমি বারবার ওই যে বলে না যে নজরুল ইসলামের যে লাইফস্টাইল আমাদের জাতীয় কবির, তো অনেকে ওই যে উনি তো বলে গেছে, হে দারিদ্র তুমি মোড়ে করেছো মহান, তুমি মোড়ে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান, আমি যদি ভুল না বলে থাকি। সো দারিদ্র বলেন, বেটার পজিশন বলেন, যেই বাচ্চা যেই পরিবেশেই বড় হচ্ছে, সে যদি সেটাকে রিয়েলাইজ না করে, ওই রিয়েলাইজিং পাওয়ারটা যদি না থাকে, তাহলে এনভায়রনমেন্ট তার মধ্যে খুব একটা ইম্প্যাক্ট তৈরি করে না। সো আপনি নিশ্চয়ই আপনার বড় হওয়ার জায়গাটাকে ব্লেজিং হিসেবেই দেখবেন, কারণ আপনি যত রকমের এক্সপিরিয়েন্স পেয়েছেন সারাউন্ডিং বিভিন্ন জায়গা থেকে, এগুলো আপনার জীবনে অ্যাসেট। না, আমার একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। ধরেন মানে আমি রেডিসন ব্লুতে বসেও কফি খাইছি, এবং আমার মুচি ফ্রেন্ডও আছে যার সাথে আমি এখনো গেলে সময় কাটাই। পারফেক্ট। এখনো গেলে আমি সময় কাটাই। আমার কাছে মনে হয়েছে যে লাইফটা আসলে আমি একদম রুট থেকে শিখছি, এটাই জীবন। এবং স্টার্টিংটা হয়েছে কিন্তু বেসটা কিন্তু আমার ফ্যামিলি ছিল। রাইট, বেসটা আমার ফ্যামিলি ছিল। আমি ক্রাইসিস দেখে বড় হয়েছি। তো যার কারণে এখন যখন হচ্ছে ধরেন আমি কোথাও একটা স্পন্সর করছি কিংবা কোথাও মানে খুব মোটা অঙ্কের পয়সা কিন্তু আমি পাচ্ছি, জি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তখন আমার কাছে মনে হয় না যে যে আমি যে আইফোনটা চালাই, আমার কাছে এটা কিন্তু বিলাসিতা না, এটা আমার কাছে প্রয়োজনীয়তা। পারফেক্ট। যে আমি যখন সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ দিচ্ছি, আমার জন্য এই হাই রেজলিউশনের ফোনটা হলে আমার জন্য একটু বেটার। রাইট। আমি এখন চাইলেই হচ্ছে কি ধরেন আমি 2 লাখ টাকার ফোনও ব্যবহার করতে পারি, কিন্তু আমার কাছে কখনোই সেটা প্রয়োজন মনে হয়নি। আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলছি 2022 সালে, তাও আম্মার নামে একটা ডিপিএস করার জন্য। এটা আবার ইনসিস্ট করছে আমার একটা ফ্রেন্ড। তো যে ক্রাইসিসটা দেখে বড় হয়েছি, যেমন আরেকটা রিয়েল ফ্যাক্ট বলি যেটা মিস করে গেছিলাম, বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমার যে ছোট 2 বোন, আমি যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে, তখন অবধি আমার বোনদের সাথে আমার মানসিকভাবে আমার ভালো সম্পর্ক ছিল না। ওরা আমাকে ভাই হিসেবে গ্রহণ করতে পারে নাই। কেন? কজ অফ অভাব। ওকে। মানে আমার বাবা যখন মারা যায় তখন আমার ছোট বোনটা 7 মাসের গর্ভে ছিল। ওকে। তো এই যে অভাবটা দেখে ওরা বড় হয়েছে, যে একটা বিস্কিট ভাগ করে 2টা মেয়েকে হচ্ছে প্রোভাইড করা, এটা দেখে কিন্তু আমার বোনটা বড় হয়েছে। আর আমার ভেতর জেদ ক্ষুধা তখন থেকে কিন্তু ক্রিয়েট হয়েছে যে আমাকে এই শেকল ভাঙতে হবে, এটা ভেঙে এমন জায়গায় আসতে হবে যে এই যে রাতের পর রাত আমার মায়ের নির্ঘুম রাত ছিল, রাতগুলা কাটছে, ওটাকে রিভার্স করে কি উল্টাই দিতে হবে, যে সে ভালো আছে, সে যদি চাইতো সে অন্য কারোর সাথে সংসার করতে পারতো। তখন লাইফস্টাইল হয়তো ডিফারেন্ট হইতো, আমি হয়তো রিক্সা চালাতাম, আমার বোন হয়তো কারো বাসায় কাজ করতো, হয় না? মানে আমাদের সোসাইটিতে আপনি তাকালেই দেখবেন যে এই ধরনের নানান সিনারিও কিন্তু ভাইয়া আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে মহিলাটা যে পুরো সোসাইটিকে কি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে যুদ্ধ করে গেছে, এটার জন্য মানে আমার কাছে মনে হচ্ছে আমার মায়ের চেয়ে বড় যোদ্ধা আসলে আমার লাইফে আমি পাই নাই কখনো, আমি দেখি নাই আমার বাস্তব লাইফে। তো আমার বোনরা আমার সাথে কেন কথা বলতো না? কজ অফ অভাব। যে বাবা থাকতে যে অভাবটা হয়তো, যে চাহিদাটা পূরণ হইতো, ভাই হিসেবে কিন্তু আমি সেটা পারি নাই। ওরা অটোমেটিক্যালি এক্সপেক্ট করেছে আপনার কাছে। হ্যাঁ, পারি নাই আমি। এবং আমার ভেতর নানান ধরনের ছলচাতুরিতা ছিল, যে আমি যখন 2011-এ যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, আমি হচ্ছে আম্মাকে হচ্ছে একটু প্রভোক করলাম। আমি তাকে বুঝাইলাম যে আমাদের ফ্রেন্ডদের বার্থডে অনুষ্ঠান হচ্ছে, তো ওখানে হচ্ছে অনেক বড় লোকের ছেলে মেয়েরা যাবে, ঠিক আছে, আমাকে ওখানে যাইতে হবে। আমার গলায় একটা চেন ছিল 58 ওজনের, ওই চেন আমি চুরি করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিচ্ছি। কেন? ঠিক আছে, আমি বিক্রি করে দিচ্ছি কজ অফ ইন্টারমিডিয়েটের পরে আমার ফ্যামিলি আমাকে আর পড়াইতে চায় না, কিন্তু আমার প্ল্যান ছিল যে আমাকে অ্যাট এনি কস্ট আমাকে আমার হায়ার এডুকেশন কমপ্লিট করতে হবে, সেটা যেখানেই হোক। আর তখন থেকে ওই আগে যেটা বললাম যে নাট্যকলা আমার ভেতরে জেকে বসেছিল। আমি তখন ফোকাসের গাইড টাইড কিনে সবকিছু কিনে আমি ঢাকায় চলে আসছি। আচ্ছা। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি অ্যাডমিট করছি যে উত্তরা, আমি তখন চিন্তা মনে ঢাকা ভালো করে, আবদুল্লাপুর যদি আমার ভুল না হয়ে থাকে, আমি নাইট গার্ডে চাকরি করছি 2 দিন। ও, আপনার অডিয়েন্সরা জানে এটা? এটা কখনোই বলা হয় নাই কাউকে, কারণ আমি এখানে শুরুতে একটু যুক্ত করে নিচ্ছি, আপনি যখন স্টার্টটা করলেন যে কন্টেন্ট ক্রিয়েটর, আমি কখনোই, আমি শামীম আহমেদ ফ্যান, ফলোয়ার, সেলিব্রিটি, কন্টেন্ট ক্রিয়েটর, আই জাস্ট হেট দোজ ওয়ার্ড। আমি ওগুলোকে হেট করি প্রচণ্ডভাবে। কেন করেন? আমার কাছে মনে হয়েছে যে মানে এটা হচ্ছে আপনার ভেতর এক ধরনের মানে পাওয়ার ক্ষুধাটা জায়গা, মানে এই যে আমি যে স্বভাবটা, এটা আসলে রাহুর স্বভাব। মানে আমি সবসময় আমিত্বে বিশ্বাস করি। আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলা অত্যন্ত সরল, অত্যন্ত সোজা,
আমরা এদেরকে আমাদের স্বার্থে নানানভাবে ম্যানিপুলেট করি, স্পেশালি সেলিব্রিটি বলেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলেন, মোস্ট অফ দে আর হিপোক্রেট। আমার ভেতরে এই ধরনের হিপোক্রেসি বিদ্যমান, কিন্তু আমি কখনো আমার নিজের যে ব্যক্তি সত্তা সেই জায়গাটাকে আমি কখনো ভাঙতে চাই নাই। যার কারণে আমাকে যখন কেউ কন্টেন্ট ক্রিয়েটর বলে, আমি বললাম আমি তো কন্টেন্ট ক্রিয়েটর না ভাই। তাহলে আমার একটা সেট আপ থাকতো, একটা টিম থাকতো, এবং আমি সেটার জন্য রাতভর স্ক্রিপ্ট লিখতাম, ওটাকে নতুন করে আবার হচ্ছে কি রিভিশন দিতাম, এবং কার্ড চেক করতাম, এডিট প্যানেলে গিয়ে আমি চেক করতাম। আমি তো সেটা করি না। আমার কাছে মনে হয়েছে আমি এটা নিয়ে কথা বলবো। এখন বিষয়টা হচ্ছে এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, রাইট? ট্রু। তাহলে আমি শামীম আহমেদ এই দেশের একজন স্বাধীন নাগরিক। আমার পড়াশোনা শেষ, এখন আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, পাশাপাশি আমি হচ্ছে এই মিডিয়াতে অ্যাক্টিভ একজন মিডিয়া কর্মী, নাট্য অভিনেতা বলেন কিংবা হোয়াট এভার ইট ইজ। আমার তো স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে। তো সেটার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমি কথা বলছি, হয়তো লাখ লাখ মানুষ সামহাউ রিলেট করছে, আরে এই লোক তো আমার কথা বলছে। ট্রু। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন নাট্যকলাতে। জি। তখন পর্যন্ত কি আপনি চিন্তা করছেন মিডিয়াতেই আপনার ক্যারিয়ার হবে? স্বপ্নটা ছিল, কিন্তু আসার পরে সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। কিরকম? আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আচ্ছা, খুব স্ট্রংলি। ছাত্রলীগ? হ্যাঁ, আমি ছাত্রলীগের সাথে যুক্ত ছিলাম। তো ওখানে নানান ক্রাইসিস ছিল। প্রথমত হচ্ছে আমার আসলে যাওয়ার কোনো জায়গা ছিল না, আমি কোথায় থাকবো, কোথায় খাবো, ওই জায়গাটুকু নিশ্চিত করতে গিয়ে আমাকে রাজনীতিতে যুক্ত হইতে হয়েছে। এখানে একটু যুক্ত করে দিই, অনেকেই বুঝবেন না সাধারণ দর্শক যারা আছেন। আমরা যখন হলে উঠি বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে চট্টগ্রাম বলি, ঢাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তেই মূলত গ্রামাঞ্চল থেকে এই ছেলে মেয়েগুলো আসেন। এসে প্রথমেই তারা যে ধাক্কাটা খান সেটা হচ্ছে থাকবে কোথায়। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট পেতে হলে আপনাকে পলিটিক্স করতে হবে, বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ে আপনাকে খাবারটা ভালো খেতে হলে আপনাকে পলিটিক্স করতে হবে। এই যে ব্যাপারটা, এটাতে অনেকেই বাধ্য হন। আমার মনে হয় আপনি এটাই বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, আমি এটাই বুঝে, কারণ আমার তো ওই যে আমি যে ছেলের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তার টাকাটা তার ফ্রেন্ড দিছে, তাহলে তার ইকোনমিক্যাল কন্ডিশন আপনি বুঝতেই পারছেন যে সে কোন অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। তার মানে আমি সকালে খেলে আমাকে রাতে ক্যালকুলেট করতে হচ্ছে রাতের খাবারটা ঠিক কত টাকার বাজেটের ভেতর শেষ করব। তার মানে এখানে ছাত্র লীগ ফ্যাক্ট না, যে দল ক্ষমতায় থাকতো আপনি সে দলের রাজনীতি করতেন। তখন ওই দলটাই আসলে ক্ষমতায় ছিল, মানে আমি যে সংগঠনের সাথে জড়িত ছিলাম ওটা আমি ওপেনলি বলছি, যে একটা ব্যাপার। যদি এই সংগঠন নিয়ে নানান ধরনের বিতর্ক খুবই রেশনাল বিতর্ক, বাংলাদেশে কোনো সংগঠনই আসলে বিতর্কের ঊর্ধ্বে না। কিন্তু কথা হচ্ছে আপনি অ্যাজ এ ব্যক্তি হিসেবে আপনি কি ফিল করেন। আমি ছিলাম এবং আমি খুব সক্রিয় কর্মী ছিলাম। আচ্ছা, ওই যে আমি আপনাকে বললাম না, ছোটবেলা এমন হয়তো যে আড্ডা যখন দিতাম অটোমেটিক্যালি আমার দিকে কেন যেন ফোকাসটা চলে আসতো। তো আমার হয়তো আপনি বললেন যে আমার কণ্ঠের বেজও ভালো না, আমি যখন রাস্তায় স্লোগান দিতাম রাস্তা কাঁপতো মনে হচ্ছে এই শরীর নিয়েই। আমি যখন হলে গান টান দিতাম তখন পুরো মনে হচ্ছে হল কাঁপতেছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। বাট একটা টাইমে আই জাস্ট রিয়ালাইজড যে আমি এই কাজ করার জন্য আসি নাই আসলে। ওই যে মহিলাটা যার রাতগুলাই কাটতেছে হচ্ছে কি সিলিং এর দিকে তাকায় তাকায়, গাছটা কখন বড় হবে, ফুলটা কখন আসবে, ফলটা কখন আসবে, এই জেলখানা থেকে আমি কখন বের হব, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এগুলোর জন্য আসি নাই। বাট দ্যাট ওয়াজ টু লেট। আমি 1 বছর ইয়ার ড্রপ খাইলাম ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্টে আমার রেজাল্টের অবস্থাও খুব একটা ভালো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখনো শেষ হয়ে যায় নাই, এখনও সময়টা শেষ হয়ে যায়নি। তো ওই টাইমে আমার কিছু ছোট কিছু ব্যবসা ছিল, কিছু ব্যবসার সাথে জড়িত ছিলাম। ওখানে হচ্ছে আমি খুব বাজেভাবে হচ্ছে অর্থনৈতিকভাবে লসে পড়লাম। আমি একটা সম্পর্কে ছিলাম। আচ্ছা, আমার পুরো জীবন আমি একটা সম্পর্কেই ছিলাম, ঠিক আছে। তো আজকে প্রায় 4 বছর, 4.5 বছরের উপরে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। তো ওখানেও আমি দেখছি যে মানে ওই পজিশনটা, টাকাটা, এগুলো আসলে এন্ড অফ দ্য ডে ম্যাটার করে। কিন্তু আমরা যখন সম্পর্কে জড়াইছি কিবরিয়া ভাই, ওর ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমার চেয়ে ভালো ছিল। ওর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যতটুকু হেল্প করা দরকার আমি সব কিছুই করছি। কিন্তু এই যে সময় যখন যাচ্ছে, মানে যে শামীম আহমেদকে দিয়ে সে স্টার্ট করলো, ওই শামীম আহমেদকে মনে সে আর খুঁজে পায় নাই। তো ওই টাইমেও কি আমি ফিল করলাম যে মানে পৃথিবীটা আসলে এভাবেই চলে, এটা আমাকে মেনে নিতে হবে। তো আমি তখন আস্তে আস্তে করলাম কি যে আমি বাড়িতে চলে গেলাম। আমি প্রায় 1 বছরের উপরের সময় হচ্ছে আমি বাড়িতে ছিলাম। মানে তখন আমি ডিটারমাইন্ডই ছিলাম যে আমি আর পড়াশোনাটা করব না। একে তো হচ্ছে পলিটিক্স করে তখন আমার লাইফ একদম একাডেমিক ক্যারিয়ার থেকে একদম ডিটাচ, কিছুই নাই আমার। আমি যেটার জন্য আসছি মূলত ওই জায়গা থেকে আমি সরে আসছি। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক ক্রাইসিস, যে আমাকে কিছু একটা করতে হবে।
এছাড়া আমার পক্ষে পড়াশোনাও চালানো পসিবল না, যে অ্যাটলিস্ট আমার ওষুধের সাপোর্টটাও যদি দিতে পারি তাহলে হয়তো লাইফটা বেঁচে যায়। তো পরবর্তীতে আমি একটা পর্যায়ে গিয়ে আবার খুবই স্ট্রংলি ডিটারমাইন্ড হই। আমার ডিপার্টমেন্টে বড় ভাই নাজমুল ভাই, মামুন ভাই আমাকে সবাই খুব বুঝাই দেন। আমি ডিপার্টমেন্টে আসি, আমি যখন কাজ করা শুরু করি, তো আমার তো কাজটা যখন স্টার্ট করি ওই টাইমটাতে কিন্তু কোভিড চলে আসছে। এইবার কিন্তু আসতেছি যে এই শামীম আহমদ মানে এই বদবচনের সৃষ্টিটা আসলে কীভাবে হইলো। কোভিড চলে আসছে, তো আমি যথারীতি হচ্ছে আমি বাসায় শুয়ে আসছি, একদম হচ্ছে আমি আপনার খালি শরীরে ছিলাম, আমার গায়ে হচ্ছে কিছু ছিল না, পরনে হচ্ছে প্যান্ট ছিল। আমি শুয়ে আছি, তো হুট করে আমি ফোন স্ক্রল করতেছি, তো আমি দেখতেছি যে সরকার ছুটি ঘোষণা করছে মানুষকে বাসায় থাকার জন্য কোভিডে। মানুষ গিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে, লঞ্চ ঘাটে, এখানে সেখানে। মানে আমার মেজাজটা প্রচণ্ড পরিমাণে বিগড়ে গেল যে মানে এই জাতি এতটা উচ্ছৃঙ্খল কেন, মানে এদেরকে কোথাও আটকে কেন রাখা যায় না। তো আমি কী করলাম, যে ক্যামেরাটা ওপেন করলাম, মানে যদি ভুল না হয় মানে 1 মিনিট 28 সেকেন্ডের একটা ভিডিও ছিল সেটা। তো কন্টেন্টটা ওপেন করে মানে আমি জাস্ট মানে যা আসছে আমার মুখ বলে দিয়েছেন, ঠিক আছে, যা আসছে, ওখানে বেশ কিছু স্ল্যাংও ছিল। আমি আমার কাছে মনে হচ্ছে যে মানে এটা এভাবেই আসলে ওরা বলাটা ডিজার্ভ করে, যে করোনা ভাইরাস কি তোর বাপের বন্ধু, যে সৌদি আরব গেছে যাই কি তোর লাই কি চকলেট নিয়ে আসবো, তোর লাই কি গোল্ডেন কালারের ঘড়ি লয়ে আসবো, তোরা সরকার বলছে বাসায় থাকবেন লাই, তুই বাইরে বাইরে গুরুরে কিনলেই। তো আমি পরে আমার ফ্রেন্ড রাফিকে পাঠাইলাম এটা, আমি বললাম যে দোস্ত আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি। আমি বললাম না না না, মানে আমি কিন্তু আমার লাইফে কখনোই কি সোশ্যাল মিডিয়া আমার পার্সোনাল কোনো আইডিতে কখনোই কোনো ভিডিও আমি আপলোড করি নাই। সে বলছে না না মামা আমি এটা আপলোড করবো, তুই যা করবি কর, তোর লোকে ঝামেলা হইলে হবে। বলছে আচ্ছা তাইলে আমিই করি। তুমি আপলোডটা করে আমি জাস্ট নাই হয়ে গেছি, মানে আমি আর টেসবুকে ঢুকি নাই। আমি রাতারাতি দেখি যে এই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল, এবং একটা পর্যায়ে এমন হয়েছে যে এটার সাথে অ্যানিমেশন অ্যাড করে ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েসটা দিয়ে পর্যন্ত কি ভাইরাল হয়ে গেছে। তো আরেকটা মানে ওই টাইমটাতে কিন্তু প্রচুর পরিমাণে ত্রাণ চুরি হচ্ছিল, কিন্তু তেল, কম্বল, ডাল, আমরা দেখতেছি যে বক্স খাটের নিচে পর্যন্ত আপনার তেল ঢুকায় রাখছিল। তো ওটাকে নিয়ে আমি একটা মাইকিং করছিলাম যে একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, যে আপনার আশপাশে যত তেল চোর, ত্রাণ চোর, গম চোর, চাল চোর আছে তাদেরকে সহায়তা করুন, তারা না খেয়ে মরে যাচ্ছে, আপনার বাসার খাবার টেনে তাকে দিয়ে দেন। ওই যে স্যাটেয়ার, যে আপনার ব্যঙ্গাত্মক ওয়েতে আমি তাকেই পচাইছি, তো মানুষ সেটা সামহাও রিলেট করছে। তো এবার হচ্ছে ট্রুলি মজা পেয়ে গেছি, একটা দুটো করার পর মজা পেয়ে হ্যাঁ আমি মজা পেয়ে গেছি। এ তো দারুণ ব্যাপার। তো মানুষ তো আমার সাথে খুব কি ইজিলি কানেক্টেড হচ্ছে। এইভাবেই কিন্তু আমার জার্নিটা কিন্তু 1 বছর চললো। আমি কিন্তু তখনও জানি না সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও বানাইলে পয়সা পাওয়া যায়, এগুলো কিছুই আমি জানতাম না। পরবর্তীতে যখন জানছি, আমার এক কাজিন আমাকে হেল্প করছিল, দূর সম্পর্কের কাজিন থাকে না, মানে হি ওয়াজ এক্সপার্ট। ওই আসলে আমাকে পুরা লাইফে আসলে ইনসিস্ট করতো যে তুমি চাইলে কিন্তু আরজে হইতে পারো। মানে আমাদের গ্রাম অঞ্চলে ও কিন্তু আবার পুরা ওই গ্রাম থেকে ও কিন্তু সবার থেকে আগে আছে। ধরেন ওই মানে এই শহরের কিবরিয়া ভাই হচ্ছে ওই গ্রামে, মানে যে টেকনোলজির সাথে আগে থেকে পরিচিত, যে আগে থেকে ভালো ফোন ঘাটছে, যার পিসি সম্বন্ধে আইডিয়া আছে। ও আমাকে সবকিছু করে দিচ্ছে, আমি জানতামই না যে আমার টাকা পয়সা সব সেই খাচ্ছে, আমি জানতামই না সেটা, ঠিক আছে। সে আমাকে বলে মানে যে তুমি জাস্ট কাজ করে যাও। আর আমার মজাটা ছিল অন্য জায়গায়, যে আমি কথা বললে মানুষ তো শুনতেছে, তুমি জাস্ট কাজ করে যাও, আমাকে তো গালিগালাজ করতেছে না, যে গালিগালাজ করতেছি আমি, মানুষ তো তালি দিচ্ছে। ইটস ইন্টারেস্টিং, আমি করেই যাচ্ছি, পয়সা কিন্তু খাচ্ছে সে, আমি নামটা না বলে ছোট না করি। তো একটা পর্যায়ে জাস্ট কোভিডের টাইমটা যখন খুব বাজে অবস্থা হয়ে গেল, মানে আমার কিছু সেভিংস ছিল, আমি হুট করেই দেখলাম যে কি কিবরিয়া ভাই মানে আমার কাছে প্রায় 35,000-এর মতো টাকা আছে। আমার কিন্তু 4th ইয়ার শেষ, এর ভিতর ভয়ঙ্করভাবে আমি ভেঙে গেলাম। আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল, ডিপার্টমেন্টে 1 ইয়ার ড্রপ খাইলাম, পলিটিক্যাল ইস্যুর কারণে আমি ক্যাম্পাসে ঢুকতে পারতেছি না, আমার আম্মু তখন ভয়ঙ্করভাবে অসুস্থ, আমার ছোট বোনের বাচ্চাটা হয়ে তার পরের দিনই মারা গেল। মানে এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, যার মাথার উপরে কোনো ছাদ নাই, যার বাবা নাই, এই একটা অবস্থায় এসে আমি দাঁড়াইছি। আমি দেখতেছি আমার কাছে স্রেফ 35,000 টাকা আছে। আমাকে তখন সিদ্ধান্ত নিতে হচ্ছিল যে আমি কি রুমের দরজা বন্ধ করে চাকরির জন্য প্রিপারেশন নিব, নাকি আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিব, মানে আমি কি করব, আসলে আমার কি করা উচিত। তখন আমার কাছে হুট করে মনে হইলো, আমি স্মোকার, সরি টু সে আমি খুব বাজে রকমের স্মোকার। আমার কাছে তখন হুট করে মনে হইলো যে মানে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু একটা করি। আমি একদম ওপেন আসছি, এর ভেতরে হচ্ছে কি আমি আম বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। আমি আম বিক্রি করব। আমি সোশ্যাল মিডিয়া আসছি, একদম ওপেন কথা, ভাই
আমি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলে, অনার্স করছি, মাস্টার্স করছি, I saw this শেষ। video. ঠিক আছে, যে মানে এখন আমি খুব অভাবে আছি, আমার জীবনকে যদি চালাইতে হয় আমাকে কিছু একটা করতে হবে, এবং সেটা অবশ্যই বৈধ পথে। আমি ভাই আম বিক্রি করব, আপনাদের যাদের প্রয়োজন মনে হবে, আপনাদের কাছে যদি মনে হয় যে কি অন্য কারো চেয়ে আমি বেটার প্রোডাক্টটা দিতে পারবো, অ্যাটলিস্ট ভেজালটা আপনি পাবেন না, ইউ ক্যান চুজ মি। দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট। মানে আমার একটা ছোট্ট একটা 4 মিনিটের একটা লাইভ, মানে জাস্ট 1 ঘন্টার ভেতর হচ্ছে পুরো বাংলাদেশে বুম হয়ে গেল। মানে আমি তখন ফিল করছি যে সৎ সাহসের, সত্য কথার পাওয়ার আসলে কতটুকু। মানে আমি এখন ওপেন বলতে পারি যে মানে আমি যেই পজিশনে আছি, মানে স্পেশালি প্রবাস থেকে আমাকে যে ভাইরা দেখে, মানে আমি মনে হয় 6 মাস বসে কিংবা বছরখানেক বসে মানে মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে আমি থাকতে পারবো, খাইতে পারবো, কোনো প্যারাই হবে না। They love এটা খুব you. কনফিডেন্টলি বলতেছি আমি। Right, true. এবং আমি চাইলে এদের কাছ থেকে কয়েক কোটি টাকা ভাগাই নিয়ে আমি চলে যেতে পারবো, কয়েক কোটি টাকা। কারণ আমি ওই টাইমে আমি কোনো কর্মচারী রাখিনি যে ওই কাস্টমার সাথে ডিল করবে। আমি খুব সাইকোলজিক্যালি বিষয়গুলো সেট করছি যে এই মানুষটাই হয়তো মাসের পর মাস আমার ভিডিওতে কমেন্ট করে গেছে, কিন্তু সে কোনো রিপ্লাই পায় না। কারণ আমি রিপ্লাই দিয়ে যে সময়টা নষ্ট করব, আমি বাকি টাইমে আমার পরিবার চালানোর প্ল্যানটা করব কখন? সে মাসের পর মাস মেসেজ দিয়ে গেছে। আমি ভাবলাম যে ও যখন আমার কাস্টমার, আমি তখন তার সাথে কথা বলি। ওরা বারবার ফোন দিয়ে বলছে, ভাই এটা কি আসলে শাহিম ভাইয়ের নাম্বার? আসলে শাহিম ভাইয়ের নাম্বার? জি স্যার, আমি আসসালামু আলাইকুম স্যার, আমি শাহিম আহমেদ। আরে কি আমি স্যারটার বলতেছি, আপনি আমাদের ভাই, নিজের ভাই। মানে এই যে উনি রিলেট করে ফেলতেছে, আমি তখন মজা পেয়ে গেছি যে এদেরকে তো ঠকানোর দরকার নাই, এই মানুষগুলোকে তো ঠকানোর দরকার নাই। কিবরিয়া ভাই, আপনি জাস্ট প্রপার সোর্সিংটা করেন, ভালো প্রোডাক্টটা আনেন, ওকে ডেলিভারি দেন, ও তাতেই খুশি। এগুলা নিয়ে আচ্ছা মজার বিষয়টা এখানে বলি নেই। 16 শহরে যখন আড্ডা দিতাম, আমার এই ফ্রেন্ডরা আমার বলতো, মানে হোয়াট দ্য হেল ইজ হি ডুইং অ্যাকচুয়ালি ম্যান, করছেটা কি ভাই? সে পড়াশোনা করলো পাবলিক ইউনিভার্সিটিতে, দিন শেষে এসে হকারদের মতো সে সোশ্যাল মিডিয়াতে আম বিক্রি করতেছে, ভাড়ের মতো ভাড়ামি করে যাচ্ছে, মানুষকে হাসাচ্ছে, সে করতেছেটা কি? দে ওয়ার মাই ফ্রেন্ড, ওরা আমার ভালো বন্ধু ছিল, এবং ওরা আমাকে শুরুতেই ডিমোটিভেট করতে চাইছে, আমি কিন্তু শুনি নাই। কারণ আমি তখন একজনকে বাজায় দেখে বুঝে ফেলছি, 50,000 টাকা দেয় না। 50,000 টাকা আমি এখন কই থেকে, আমি কি নেশাদ্রব্য বিক্রি করে দিব নাকি? আমি তাহলে আমার কাছে কেন বাধা দিচ্ছিস? তুই যেহেতু আমাকে 1 লিটার ফুয়েল কিনে বাইকটা চালাইতে সাহায্যই করতে পারবি না, আমার বাইক টেনে ধরার অধিকারও তোর নাই। আমি যদি খারাপ কিছু করেও থাকি, আমি যদি সোশ্যাল মিডিয়াকে নষ্টও করে ফেলি, এটা দায়ভার দিন শেষে কিন্তু আমাকেই নিতে হবে, তুই না। সো বেটার কিপ শাট ইউর মাউথ, আমাকে আমার কাজ করতে দাও। তো ওই যে ফ্রেন্ড বলছে না, মানে একটা পর্যায়ে দেখা গেছে আগ্রাবাদ হোটেলে চট্টগ্রামে আমি মিটিং করতেছি, ও 16 শহরে বসে তখনও বাকিদের সিগারেট খাচ্ছে। চেঞ্জ হয় নাই কিন্তু। এখন আমাকে মানে ও আমাকে একটা মেসেজ দিলে হয়তো ওটা রিপ্লাই 5 দিন পরে পাচ্ছে, এটা গর্ব করার কোনো বিষয় না। মানে আমার টাইমটা আসলে ওইভাবে, আমার টাইম মানে টাকা, পরিষ্কার কথা। এখন আমি যে কিছুক্ষণ সময় লেট করে শোতে আসছি, এটার জন্য অবশ্যই কিবরিয়া সাহেবের কাছে আমার মাফ চাইতে কোনো আপত্তি নেই, কজ অফ সেও তো তার টাইম ম্যানেজমেন্ট ক্যালকুলেশন করেই বাসা থেকে বের হয়েছে। আমি একটা জিনিস বুঝি শামীম ভাই, সেটা হচ্ছে রিয়েলাইজেশন ব্যাপারটা আসলে না খুব ইম্পর্টেন্ট। এটা আমরা শুরুতেও বলছিলাম, আপনি যখন টাইম ম্যানেজমেন্টের এই যে বলছেন না যে আমার টাইম মানে আমি বুঝতে পারি যে আমার এত ঘন্টা টাইম মানে হচ্ছে এত টাকা, জি, বিকজ আপনি ওই পরিমাণ আর্ন করেন, জি, সো ইভ্যালুয়েট করতে পারেন। কিন্তু একটা মানুষ যখন ওই পজিশনে থাকে না, আমাদের ব্রেনের ভিতরে ওই যে কিরানা কি যেন একটা বলতেছিলেন না, মানে কিছু একটা অলওয়েজ ব্রেন করতে চায়, এবং সেই জায়গাটায় আমরা জাতি হিসেবে কেন জানি পরচর্চা করতে খুব পছন্দ করি, অন্যকে পোক করতে পছন্দ করি, অন্যের বিরুদ্ধে সমালোচনা করতে পছন্দ করি, এবং ফ্রেন্ড সার্কেলেও এটার অভাব হয় না। আরেকটা বড় হচ্ছে পরশ্রী কাতরতা। আপনি যখন এগিয়ে যাবেন, সামনের দিকে এগিয়ে যাবেন, পেছন থেকে প্রচুর জেলাস ফিল করবে এবং অস্বস্তি লাগবে। হ্যাঁ, এই জায়গাগুলোর একটা ব্রেক খুব বেশি দরকার, এবং এগুলো নিয়ে আমাদের কথাও বলা দরকার। এটা নিয়ে হয়েছে, মানে আমি যদি পার্সোনালি বলি কিভাবে, একদম শর্টকাটেই বলি, কথা বলতে গেলে বারবার লম্বা হয়ে যাচ্ছে। এদেরকে জাস্ট ইগনোর, আর কিচ্ছু না ভাই। আমি এই কাজটাই করছি, বিলিভ মি। এবং আমি এতটা বাজে সময় আমি পার করছি, আমি কিন্তু কাউকে পাই নাই। এই যে আমার আশপাশে যারা, এরা কিন্তু নিজেরাও জানে না আমি একটা ওয়াল দিয়ে রাখছি, স্বচ্ছ কাচের দেয়াল। এটা দূর থেকে আমাকে দেখতে পাচ্ছে, এরা যখন আসতেছে আমি কিন্তু কি খুব মানে মাইল্ড মোডে আমি কথাও বলতেছি, হাসতে হাসতে কথা বলতেছি। আমি অ্যাক্টর, আমি অ্যাক্টিং শিখে আসছি ভাই।
কারণ তুমি আগে যাকে দেখছো সেটা শামীম আহমেদ, আর তুমি এখন যেটা পাচ্ছ সেটা তোমার অর্জন। ওকে, আমরা অভিনয়ের জায়গাটা একটু আসতে চাই। আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে করতে আপনার কাছে অভিনয়ের অফার আসলো কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, কে অফার দিল, কোথায় এটা কাজ? খুব মানে এখানে খুব একটা বাজে একটা জার্নি হয়েছে, মানে আমি মানসিকভাবে নিতে পারিনি। কিরকম? মানে ওরা আমাকে ট্রিট করছে এজ এ প্রোডাক্ট। আরে এই ছেলেটা তো মুখ খুললে মিলিয়ন ভিউ, হ্যাঁ, ডাকো তাকে। ওকে ফাইন। সো আপনার এই পড়াশোনা ব্যাকগ্রাউন্ড এগুলোকে প্রাধান্য এরা দেওয়া কেউ হয়? জানেই না। ওকে, আমার তো কষ্টের জায়গাটা এখানে। এরা কেউ জানেই না যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, এরা কেউ জানেই না যে আমি অ্যাক্টিংয়ে মাস্টার্স করছি। এটা করেই যে আমি বিশাল মহান কিছু হয়ে গেছি, মানে নট লাইক দ্যাট। মানে আমার বেসিকটা আছে, এটা তো তোমাদের জানা উচিত, রাইট? ও আমার বেসমেন্ট সম্বন্ধে ওর কোনো আইডিয়া নেই। ওর মূল টার্গেটই ছিল ধরে নিয়ে আসো জিনিসটাকে, এটাকে গাড়িতে তোল। কেন? তো কথা বললেই ভিউ। এটা আমার কাছে খারাপ লাগছে। তো এটার জন্য প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার বড় ভাই রাফাত মজুমদার, রিঙ্কু ভাই, তারপর হচ্ছে মোহন আহমেদ ভাই, তারপর হচ্ছে আমার বড় ভাই শিমুল ভাই। আমি কিন্তু এই কৃতজ্ঞতার জায়গাগুলোকে আসলে সবসময় ক্যারি করার ট্রাই করি। মানে এটাতে হইলে আমার কাছে মনে হয় যে কি মানে ভুল করার পসিবিলিটিসটা অনেক কম হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাকে ট্রিট করা হয়তো একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। মানে আমার ভেতর যে একটা অভিনয় সত্তা যে ঘুমায় আছে, এটাকে কেউ প্রায়োরিটিই দিল না, কেউ পাত্তাই দিল না। কিন্তু আপনি ভালো করলেন তো নাটকে, আমি দেখলাম ফারহানের এগেইনস্টে যেটা ছিল। আমি পরে তো স্বীকার করতে বাধ্য হয়েছে। ওই যে একটা হচ্ছে কি মেনে নাও, আর আরেকটা হচ্ছে কি দেখো আমি পারি কিনা। আর যখন আপনি দেখাই ফেলবেন যে আপনি পারেন, তখন তো আপনার বলতি তো এমনিতেই বন্ধ হয়ে যাবে, এমনিতেই বন্ধ হয়ে যাবে ওই জায়গায়। হ্যাঁ, আমি হচ্ছে এই ফারহান ভাই স্যার, ওনার প্রতি আমার যথেষ্ট কৃতজ্ঞতা। মানে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে শতাব্দী ওয়াদুদ স্যার ছিলেন। উনি ছিলেন আমার পিতার চরিত্রে, মানে আমি তার দুষ্ট ছেলে, আমার বাবা একজন দুষ্ট লোক, ঠিক আছে, যে কিনা আর যে এই ফারহানের এগেনিস্টে হচ্ছে কি যারা হচ্ছে কাজ করছে। তো ওই জায়গা থেকে মানে দে বথ ওয়ার সো সাপোর্টিভ, এবং আমি এটা কল্পনাও করি না। মানে প্রথম নাটক ছিল এটা, এটা আমার ক্যারিয়ার ফার্স্ট নাটক, এবং এটা ওরাও জানতো না। এটা খুবই ভালো নাটক। এটা যখন রিলিজ হইলো, ওরা বলতেছে যে মানে এটা কিভাবে তার প্রথম নাটক হইতে পারে, ওর ভেতর কোনো জড়তা নাই, ওর ভিতর কোনো প্রবলেম নাই, মানে ওর ভিতর কোনো কাচুমচু কিংবা ইতস্ততা বোধ নাই, ও সংলাপ দিয়েই যাচ্ছে চোখে চোখ রেখে। এই দুটা মানুষ যথেষ্ট সাপোর্টিভ ছিল। তো একটা বিষয় হয়েছে কি যে জুনিয়রদেরকে দাবায় রাখার একটা খেলা চলে মিডিয়াতে। তুমি জুনিয়র, তুমি অত বেশি বুঝো না, কিন্তু সো তোমার এত বেশি কি ফ্রেম নেওয়ার কিছু নেই। ওই মানুষগুলো সাপোর্টিভ ছিল। শতাব্দী স্যার একটু কথা বলার সময় প্রচন্ড রাগী মানুষ, গালাগালও করে, মানে যথেষ্ট পরিমাণে খুব রাগী। কিন্তু আমি তাকে মানে আমার তাকে মনে হতো সে একজন থিয়েটার। শতাব্দী ওয়াদুদ স্যার আর দুই হচ্ছে মোশাররফ করিম স্যার, মানে এই দুইটা মানুষের সাথে আমি আসলে অন্য কারোর সাথে কোনো ধরনের তর্কে কোনো কিছুতে জড়াইতে চাই না। এই মানুষগুলোকে আমার স্রেফ থিয়েটার মনে হয়, যে মানুষগুলোকে এই দেশের মিডিয়া প্রপারলি ইউজ করতে পারে নাই স্টিল নাও। তো যেটা হলো যে কিবরিয়া ভাই, যে আমার কাছে প্রচন্ড পরিমাণে খারাপ লাগছে। আমাকে কিন্তু পয়সাও দিত না। 4 দিন শুটিং করার পরে আমাকে পয়সা দিয়েছে 1500। হোয়াট? 1500 টাকা আমাকে। কক্সেস বাজার, মানে আপনি জাস্ট এখান থেকে 50 ফিট দূরে আপনি দেখতে পারবেন না, মানে মরিচিকা ছাড়া কিছুই দেখবেন না। রমজান মাস ছিল, তো ভয়ঙ্কর অবস্থা ছিল। ওই রোদের ভেতর আমাদেরকে শুটিং করতে হয়েছে। ইভেন তো আশপাশে কোনো ওয়াশরুমে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না, পাহারা দিতে হইতো যে কেউ দেখছে কিনা। ওইভাবে তারপরে হচ্ছে কি ওই কাজ শেষ করতে হইতো। তো ওইটার পরে যখন আমাকে একটা খাম ধরায় দেওয়া হলো 1500 টাকার, মানে আমি তখন কী বলবো আমি বুঝতে পারতেছিলাম না। কিন্তু আমার ওই ফ্রেন্ড আমার এটার জন্য, আচ্ছা এটার জন্য আমার সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমার বন্ধু সৌরভ ইশতিয়াক, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, যে এখন বেশ ভালো আছে। তো সে আমাকে বলতেছে যে কি যে হইতে পারে এটা তোমার ক্যারিয়ারের মাইলস্টোন, আইদার ডিজাস্টার, সো ইটস আপ টু ইউ, চ্যালেঞ্জটা তুমি নিবা কিনা। তো শতাব্দী ওয়াদুদ স্যারের নাম শোনার পরেই তো আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তার মতো একটা লোকের সামনে দাঁড়ায় আমি একটা পুচকি ছেলে, আমি সংলাপ দিব, এটা কতটা আসলে কি পারফেক্ট হবে, অডিয়েন্স কিভাবে নিবে বিষয়টা। আমাকে যখন 1500 টাকা দিল, আমাকে বলতেছে যে আমি জানি তোমার ভেতরে এখন কি কথা চলতেছে। এটা কি আপনাকে মানে প্রোডিউসার বলেছিল? না, ওই আমার ফ্রেন্ড তো ডিরেক্টর টিমের ছিল, ও বলতেছে এটা তো মিডিয়া, হয় এই চ্যালেঞ্জে আগাও, নয়তো যে চট্টগ্রামে গিয়ে কি অবস্থা মনা, ক্যামেরা ওপেন করো। আমি জানি তুমি এটা ওপেন করলে আরও বেশি পয়সা পাবা, নিজেকে এই জায়গায় এমন জায়গায় নিয়ে আসো, আমি তোমাকে ফোন করে বলবো যে আপনি রেমুনারেশন কত নেন, আপনার ডেট কি আছে,
ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কতগুলো নাটকে অভিনয় করা হলো? হয়ে গেছে তো প্রায় 50-এর কাছাকাছি, কিংবা 50-এর 50 কাছাকাছি plus। এই অল্প সময়ের মধ্যেই? হ্যাঁ, মানে লাস্ট কোরবানির ঈদে হচ্ছে বিশাল একটা ব্রেক থ্রু ছিল, এবং সেটার জন্য সকল প্রকার কৃতজ্ঞতা আমার শ্রদ্ধেয় বড় ভাই মাবরুর রশিদ বান্না, ওকে। যে ফিল করতে পারছে আমার ক্ষুধাটা কোথায়, যে বুঝতে পারছে আমাকে কিভাবে ব্যবহার করা বান্না উচিত। ভাইয়ের প্রথম কোন কাজ করা হলো? বান্না ভাইয়ের প্রথম হচ্ছে একটা সিরিয়াল, ব্যাডাস নামে একটা সিরিয়াল, যেখানে ওই যে প্রত্যয় হিরণ, নিহাল এরা ছিল, ওখানেও বিশাল এক জার্নি ছিল। মানে আমাকে কেউ ট্রিটই করে না এজ আর্টিস্ট হিসেবে। যখন পারফর্মটা করে আসছি, যখন হচ্ছে ধরুন আপনার একটা প্রোডাকশন বয় পর্যন্ত যখন তালি দিচ্ছে, তখন মার্ক করা শুরু করলো, এই লোকটা কে। এই মিডিয়াতে কিন্তু এই খেলাটাই চলে। মা খুশি? আম্মা খুশি, হ্যাঁ, আম্মা ভালো আছে এখন। একটাই, আম্মা সারা বছর অসুস্থ থাকে। গতকাল রাতেও খুব কান্নাকাটি করতেছিলাম আমি তখন শুটিংয়ে। তো আমার মনে হয় যে এখন একটু ঘর সংসার হয়তো করা উচিত, তাকে একটু এনে যদি মানে যে কয়টা দিনই সে সময়টা পায় আর কি। কারণ আমার আসলে সে ছাড়া কেউ নাই, এবং সে যাওয়ার পরে আমি মনে হয় খুব বেশি একা হয়ে যাব আসলে। আমার পুরো লাইফটাই আসলে কাটছে প্রচণ্ড ভালোবাসাহীনতায়। আমি খুব একটা বেশি পাই না এই জিনিসগুলো, যার কারণে আমাকে যখন রাস্তার রিক্সাওয়ালা একটা ভালো কথা বলে, আমার ভেতরটা কেমন জানি নড়ে ওঠে। একটা মানুষ যদি আমাকে ভালো কথা বলে, আমার ভেতরটা কেমন জানি নড়ে ওঠে। মানে আমি এটা ফিল করছি, আমার পুরো লাইফে আমি অভাবটা পেয়ে পেয়ে বড় হয়েছি, ঠিক আছে। এবং সবচেয়ে যে বিষয়টা ছিল, মানে প্রচণ্ড ভয়ঙ্কর প্রতারণা চারোদিকে, যেভাবে সুযোগ পাইছে আমাকে ব্যবহার করছে। তো আমি কখনোই বলি না আমি ব্যক্তি মানুষ হিসেবে শুদ্ধ, কিন্তু আমি চেষ্টা করছি যে মানে আমার দ্বারা যত কম মানুষের ক্ষতি হয়, আমার দ্বারা যদি সোসাইটির কোনো কিছু একটা ভালো হয়, আমি সেটার জন্য আমি যা করা দরকার আমি সেটা করব। তো জাস্ট এইটুকুই যে মানে আমাকে যারা দেখে, আমি সবসময় চাই যে আমার আম্মার জন্য একটু দোয়া করুক। উনি ছাড়া আমার আসলে কেউ নাই। নিশ্চয়ই আপনার মায়ের জন্য অনেক দোয়া করবো আমরা। আমরা আসলে একটা বিষয় না বললেই নয়, যেই শামীম ভাইকে আমরা চিনি সোশ্যাল মিডিয়াতে, সেই মানুষটার ভেতরের মানুষের কিছুটা আঁচ পাওয়ার চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানে, এবং আমার মনে হয় আপনারা সেটা পেয়েছেন। আমি খুব ছোট্ট করে একটা কথা বলি, দীর্ঘদিন আমি মানুষের গল্প নিয়ে কাজ করি। সৃষ্টিকর্তা কেন জানি, আমি জানি না এটার মধ্যে একটা আত্মম্ভরিতা চলে আসে কিনা, কেন জানি এতটুকু শক্তি আমার মধ্যে হয়তো বা দিয়েছেন যে মানুষের সামনে বসলেই দুটো কথা বললেই বোঝা যায় যে এই মানুষের পালসটা কি হতে পারে। তো যখন শামীম ভাই শুরু করছিলেন যে আসলে ছোটোবেলা থেকে বিভিন্ন স্ট্রাগল নিয়ে বড় হয়েছে, তখনই আমার কাছে মনে হচ্ছিল যে ইকোনমিক ক্রাইসিস অনেক বড় একটা ব্যাপার হবে, এবং সেটাই হলো পুরো অনুষ্ঠান জুড়ে। থেমে থাকা জীবন না, থেমে যাওয়াটা জীবন না। আমরা যেই অবস্থার মধ্যেই থাকি না কেন, আমাদেরকে সামনে স্টেপ নিতে হবে, এবং সৃষ্টিকর্তা সেটাই আমাদেরকে বলেছেন যে তুমি স্টেপ নাও, আমি তোমার হাতটা ধরবো। আপনি সে কাজটা করেছেন। আজকে একটা পরিচিত হয়েছে, মানুষ আপনাকে অনেক ভালোবাসে, এবং এমন একটা জনরা আপনি বেছে নিয়েছেন যেই জনরাতে কাজ করা খুবই ডিফিকাল্ট। আমরা দেখেছি এখানে কমেডি নিয়ে অনেকেই কাজ করছেন, কিন্তু কমেডি সবসময় একটা ক্লাসিফাইড গ্রুপের জন্য হয়, যে এই শ্রেণীর মানুষ যারা আমার কমেডি পছন্দ করে। কিন্তু আপনার কমেডি হয়েছে আপামর জনসাধারণের কমেডি, সব শ্রেণীর মানুষ এটাকে পছন্দ করে। এটা তো নিশ্চয়ই সচেতনভাবে হয়নি, খুব হুট করেই হয়ে গেল। একদম হুট করে হয়ে গেছে এটা আসলে, মানে কোনো প্ল্যান করে কোনো কিছু করে কোনো কিছু না, একদম হুট করে। এই যে রাস্তাঘাটে দেখা হলে শামীম ভাই আপনার ভিডিও ভাল লাগে বা আপনার সঙ্গে মজা করে, এইগুলো কতটুকু এনজয় করে? আগে প্রথম খুব বদার ফিল করতাম, কারণ আমি ধরুন আমার কোনো একটা কাজ করা শেষ, বাকি টাইমটা যেটা আমার, ওখানে পৃথিবীর কারো অ্যাক্সেস নেই। কিন্তু এখন বিষয়টা হয়ে গেছে যে এক ধরনের দায়বদ্ধতা চলে আসছে। আমি আমার অফিসে যাব, এই যে আন্দরকিল্লাতে, একটি স্কুলের ছেলে এসে জড়ায় ধরছে, ওর ভেজা শার্ট আমার পুরো শরীরে লেগে আছে। পাশে ওর মা, আন্টিটা ভদ্রমহিলা বোরকা পরা ছিল, তো উনি বেশ অবাক হয়ে তাকায় আছে। এটা অনেক বড় ব্যাপার। আমি আগ্রাবাদ থেকে হচ্ছে আমার ইউনিভার্সিটির গেটের সামনে আসছি, সিনজিওলা নামার পরে আমার সাথে একটা ছবি তুলছে, তার ডিভোর্স হয়ে গেছে, তার রাত কাটে আমার ভিডিও দেখে। এটা কত বড় ব্লেসিং আমি বুঝাইতে পারবো না। সো এই জন্য মানে আমি কখনো ভণ্ডামির জায়গাগুলোকে বেছে নিই নাই। অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন হুট করে মিডিয়াতে চলে আসলে অনেকে গালিগালাজ করে, ভালোভাবে নিতে পারে নাই। আমার অডিয়েন্সরা, আমার মনারা, আমার ভাই ব্রাদাররা এরা আমাকে খুব কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করছে। পারফেক্ট। এরা ডিরেক্ট বলেছে, আরে অমুকের সাথে আপনার যায় না, আপনি মেইন রোলে অ্যাক্টিং করেন। এইভাবে করবেন একদিন নিশ্চয়ই, এবং আপনি করছেনও হয়তো বা। না, বান্না ভাই আমাকে সেই সুযোগটা দিচ্ছে লাস্ট ফজলুর রহমান বাবু স্যারের সাথে বুকেয়া নামক একটা নাটক,
যেটাতে আমি সলো অ্যাক্টিং করছি, এটা আমার সলো, মানে আই ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার। পারফেক্ট। ঠিক আছে। যে প্রসঙ্গে কথা না বললেই নয়, আপনি ছাত্রলীগের রাজনীতি করেছেন, একটা সময় রিয়েলাইজ করেছেন আপনার পরিবারের জন্য বা যে কোনো কারণেই হোক না কেন এই জায়গাটা আপনার জন্য না। সমসাময়িক যে ঘটনা ঘটে গেল বাংলাদেশে, একটা বিশাল পরিবর্তন, এবং এই পরিবর্তনে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ ছিলেন, ভয়ঙ্কর লেভেলের অ্যাক্টিভ ছিলেন আমি বলবো, তাদের মধ্যে আপনি একজন। একটা সময় গিয়ে দুজন ব্যক্তিকে রীতিমতো খোঁজা হয়েছে তারা ভালো আছেন কিনা, কারণ আপনাদের একটা সময় বোধহয় প্রেজেন্সও কমে গিয়েছিল। তার মধ্যে আপনি একজন এবং রাফি ভাই একজন, আমি যদি ভুল না করে থাকি। রাইট, ছোট ভাই পাশে একটা কুকুর বসিয়ে রেখে এসে হচ্ছে বরিশাল ছোট ভাই কাফি, এবং আপনার নামও আসছিল। আমার চাইতে অনেক বেশি অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, অনেক অ্যাক্টিভ ছিল ডেফিনেটলি। হয়তো রাফি ভাইয়ের সাথে দেখা হবে কোনো একদিন এই অনুষ্ঠানে। তো একটু বলেন তো, মানে চিন্তা ভাবনা হচ্ছিল না যে কিছু একটা হয়ে গেলে কি হবে, কারণ অনেক তো পিছু টান। ওই চিন্তা বলতে কি, মানে আমাকে তো ক্যাম্পাস থেকে ভেগে যেতে হয়েছে রাতের আধারে, প্রচন্ড পরিমাণে থ্রেট কল আসতেছিল, কারণ আমার ভাই ব্রাদাররা তো মেনে নিতে পারতেছিল না। প্রোডাক্ট তুমি ছাত্রলীগের হও সাবেক, তুমি কেন এটার এগেনিস্টে কথা বলতেছো? কারণ আমার কথাটা ছিল আমি সিস্টেমের এগেনিস্টে কথা বলতেছি, নট ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, নট আওয়ামী লীগ, নট ছাত্রলীগ। কারণ আমার চা সিঙ্গারার যোগ কিন্তু বিশ্ববিদ্যালয় শেষ। এখন আমি একজন সাধারণ নাগরিক, আমার বিন সার্টিফিকেট আছে, আমার টিন সার্টিফিকেট আছে, আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি। সুতরাং দেশে যখন অরাজকতা হবে, সিস্টেমকে কি কলুষিত করে আপনারা যখন ব্যক্তি স্বার্থ আদায় করবেন, আমি সেখানে কথা বলবোই। আর এটা যদি ছাত্রলীগের বিপক্ষ হয়, আই ডোন্ট কেয়ার এট অল। কিন্তু ভয় ছিল, আমার মায়ের কি হবে, আমার তো একটাই মানুষ। ওই টাইমে আমার যে কাজিন দেশের বাইরে থেকে আসছে, সে মারা গেছিল ঢাকা স্কয়ার হসপিটালে। আমি বাসায় ভালো করে থাকতে পারি না, একদিন বাসায়, একদিন আপুর বাসায়, একদিন হচ্ছে আমার খালামণির বাসায়। এবং সর্বশেষ যখন এই হচ্ছে ফেসিস সরকারের যখন পতন হয়, আমি তখন কুমিল্লাতে আমার বোনের বাসায়। এভাবে করে কিন্তু আমার টাইম কাটছে। কিন্তু ওই ভয়টা ছিল যে আমি জানি যে এই লড়াইয়ে যদি আমরা না জিতি কী হবে, খুব খারাপ কিছু হবে। এখন অনেক কিছু, ধরেন আমি আমার জেলাতে কাজ মানে হেল্প করতে গেছিলাম, অনেকে এখনো ওই ট্যাগ নিয়ে আসছে, ও তো স্টিল ছাত্রলীগ মানুষ হইতে পারেনি। ঠিক আছে, কেন এইটা কাহিনীটা দেখেন কিবরিয়া ভাই, কেন হইলো? যখন আমি ওই ব্যানারে গিয়ে হচ্ছে কাজ করতে চাইলাম, তখন আমি বললাম ধুত তোর ব্যানার, আমি নিজেই তো ব্যানার বেটা। সোশ্যাল মিডিয়া 5 বছর ধরে কি মানুষ ভালোবাসা দিয়ে দিয়ে ব্যানার বানাইছে। তুই যদি আমার ভালো মোটিভটা বুঝতে পারিস নাই, তোর ব্যানার নিয়ে তুই থাক, কামড়াকামড়ি আবার শুরু হবে। দেখেন এই যে মানে আমার কাছে মনে হচ্ছে যে আমরা মূল স্পিরিটের জায়গা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি। যে স্পিরিট নিয়ে কি আন্দোলন সংগ্রাম, কিন্তু শামীম ভাই এটা থেকে সরতে দেওয়া যাবে না, এখানে আমাদের কিছু ভূমিকা ট্রাই হচ্ছে, খুব স্ট্রংলি এগুলো নিয়ে কাজ হচ্ছে। কতক্ষণ আপনি আটকাবেন? আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কি, মানে আমরা বাঙালিরা খুব চুতিয়া, এবং খুব দ্রুতই হচ্ছে কি আমরা আরেকজনের অবদানটা ভুলে যাওয়ার চেষ্টা করি। রাইট, এবং এই বড় একটা ক্ষতি হয়ে গেছে, এত এত মানুষ মরে গেল, ওই ইমোশনের জায়গাটা আমাদের বেশি দিন থাকে না, আমরা খুব দ্রুত ভুলে যাই। এবং আপনাকে কিন্তু খুব স্পেসিফিক কিছু কাজে হাত দিতে হবে কিবরিয়া ভাই। আপনি 35 দিন কিন্তু হয়ে গেছে, মানুষ কিন্তু এর ভেতরে ভয়ঙ্করভাবে বলা বলি শুরু করছে। আপনাকে আগে দৃশ্যমান কিছু দেখাইতে হবে। আমার এই 5 বছরের সোশ্যাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা থেকে দায়িত্ব নিয়ে বলছি, এই দেশের মানুষ শুধু একটু ভালো নিরাপত্তা চায়, সে ভালো একটা লাইফ চায়, আর কিচ্ছু না। কোন সরকার আসলো, কে আসলো না, কে কি করলো না করলো, কে কত টাকা মেরে দিল, মানে দে ডোন্ট কেয়ার এট অল। এই জায়গাটাতে যদি এরা কাজ করতে না পারে, এরাও ডুববে, সবাই ডুববে। দিন শেষে এদেরও কাপড় খোলা হবে, আমি বলে দিলাম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বর্তমান যারা আছেন তারাও আমাদের ভালোবাসার, এবং আমরা চাইবো তারা কাজ করুক। তাদের জন্য আমরাই আসছি, আপনি কথা বলছেন, আমি কথা বলছি। এই এত ফ্রিলি আমরা এই আরজে কিবরিয়ার সাথে বসে এত ফ্রিলি কথা হয়নি কখনো। ডেফিনেটলি এই যে আপনি যেভাবে বলছেন, তো এটা আমরা মনে করি এটা আমাদের একটা অনেক বড় অর্জন। তো সেই জায়গা থেকে আমরা চাইবো যে তারাও খুব ভালো কাজ করুক, এবং দৃশ্যমান সাফল্যের জায়গাতে আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে যেটা প্রথমত প্রত্যাশা করি, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচারের কাঠামোটা স্পষ্ট করা হোক, যে মামলা হচ্ছে এবং বিচার হবে। কারণ এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি। আমরা অনেকগুলো পরিবর্তন দেখতে পাচ্ছি, যেমন নেগেটিভলি যদি বলি, আমাদের ইলেকট্রিসিটিতে অনেক বড় একটা ঢাকা লোডশেডিং বেড়ে গেছে, অনেক জিনিস সমসাময়িক, আমি মনে করি এগুলোতে পরিবর্তন আসবে। এগুলোতে হয়তো মানুষ খুব একটা আপসেট হবে না, কিন্তু এই যে জায়গাগুলো নিশ্চিতভাবেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। মানুষ এখনো কিন্তু স্ট্রংলি সেফ ফিল করছে না, একদম নিরাপত্তার জায়গা, রাইট, নিরাপত্তার জায়গাটা আসতে হবে। আপনার সমস্ত গোষ্ঠীকে, সবাইকে ফিল করাইতে হবে দে আর সেফ। এক্স্যাক্টলি, এটা এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ধরেন আমাদের সমন্বয়ক যারা আছে দায়িত্বপ্রাপ্ত, এদের সকলের কাজ হচ্ছে এটা। আপনি যখনই সাধারণ মানুষকে ঠান্ডা করে ফেলবেন, রাইট, এই ঝামেলা কিন্তু অচিরেই কেটে যাবে। কিন্তু আপনি যদি এটাতে ফেইলুর হন,
এই যে এত বিপ্লব সংগ্রাম আপনি করছেন, বিন্দুমাত্র দাম তো আপনি পাবেনই না, বরঞ্চ আগের যারা নানানভাবে লাঞ্ছিত হয়েছে আপনার অবস্থা হয়তো তাদের চাইতে খারাপ হয়ে যাবে। শামীম ভাই, একটা মানুষ ততটাই বড় যতটা সে নিজে থেকে অনুভব করে যে আমি আসলে এই পর্যন্ত যেতে চাই। সৃষ্টিকর্তা তো আমাদেরকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি আপনার জন্য মন খুলে দোয়া করি, আপনি অনেক ভালো কিছু করেন এবং আমাদেরকে বেশি বেশি করে খুশি রাখবেন সোশ্যাল মিডিয়াতে, কারণ আমিও আপনার অনেক বড় ফ্যান। শুরুতেও বলেছিলাম, শেষেও বলছি, অনেক ভালো চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য। আর আমি আপনার এই প্ল্যাটফর্মের থ্রুতে হচ্ছে একটা মেসেজই দিতে চাই যে আমাদের আসলে দিন শেষে দালালিটা করতে হবে বাংলাদেশের, দালালিটা করতে হবে লাল সবুজের পতাকার। কোনো ব্যক্তি স্বার্থে যখনই কেউ দালালিটা করতে যাবে তখনই কিন্তু কি আমরা আমাদের মূল জায়গা থেকে সরে যাব। এই দেশটা নষ্ট হয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কাজটা হচ্ছে কি, আমাদের ভেতর দেশপ্রেমের জায়গাটা আমরা এখনো গ্রো করতে পারিনি। ওইটা স্রেফ ফেসবুকে, স্রেফ ইউটিউবে, স্রেফ সংবাদে, স্রেফ মোবাইলে, আর কোথাও না। আর আপনার শোর যারা আছে, আপনার হচ্ছে এখানকার ক্রু কিংবা দায়িত্বরত যারা, সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রতি আবারও শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি। সালাম আলাইকুম।